লোকমুখে শোনা যায় ডাইনি আসে কালো বিড়ালের রূপ ধরে। আমাদের গল্পকারের আজকের গল্প কালো বিড়াল, দ্য ব্ল্যাক ক্যাট। গল্পটি নেওয়া হয়েছে 1989 সালে তুলিকলম প্রকাশনী থেকে প্রকাশিত এডগার অ্যালেন পো রচনাবলী বইটি থেকে। গল্প পাঠে আমি শওকত সমুদ্র। আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম। পোস্টার ডিজাইন শওকত সমুদ্র। সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। এক্সট্রা মজা স্টুডিওতে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। গল্পকারের গল্প নিয়মিত শুনতে বেল আইকনে ক্লিক করুন। আপনার লেখা গল্প আমাদের কাছে পাঠাতে চাইলে মেইল করুন extramoja.edit@gmail.com। এডগার অ্যালেন পো ছিলেন একাধারে একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। তিনি 1809 সালের জানুয়ারির 19 তারিখ আমেরিকার বোস্টন শহরে জন্মগ্রহণ করেন। লেখক জীবনে তিনি অনেক রহস্য এবং অতিপ্রাকৃতের জাল বুনেছেন, আর তাই তার মৃত্যুও যেন ঢাকা পড়েছে রহস্যের জালে। এডগার অ্যালেন পোকে বাল্টিমোরের রাস্তায় বিকারগ্রস্ত অবস্থায় পাওয়া যায় 1849 সালের 3 অক্টোবর। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 1849 সালের 7 অক্টোবর ভোর 5টায় তিনি মারা যান ওয়াশিংটন মেডিকেল কলেজে। তিনি তখন এতই অসংলগ্ন অবস্থায় ছিলেন যে তার এই অবস্থার কারণ তিনি বলতে পারেননি। এমনকি তার পোশাকও ছিল অন্য কারো থেকে ধার করা। ডাক্তাররা পরবর্তীতে এই মৃত্যুকে বিভিন্ন রোগের সাথে তুলনা করেছেন। তখনকার পত্রিকার সূত্র মতে মৃত্যুর কারণ হিসেবে কলেরা, র্যাবিস, হৃদরোগ, সিফিলিস এবং অতিরিক্ত মদ্যপানকে দায়ী করা হয়। 1872 সালের একটি সূত্রে পাওয়া যায় যে ভোট জালিয়াতি এবং এর থেকে সৃষ্ট সহিংসতার সাথে পো এর মৃত্যুর কোনো যোগ থাকতে পারে। কি আছে রহস্যে ঢাকা এডগার অ্যালেন পোয়ের কালো বিড়ালে? চলুন শুনতে থাকি এডগার অ্যালেন পো এর কালো বিড়াল। অত্যন্ত দুরন্ত অথচ অত্যন্ত ঘরোয়া যে কাহিনীটি আজ আমি লিখতে বসেছি, সেটা লোকে বিশ্বাস করবে তা যেমন আমি আশা করি না, তেমনি কাউকে তা বিশ্বাস করতে বলবও না। যেখানে আমার নিজের চোখ কানে নিজেদের বিশ্বাস করে না, সেখানে অন্যের কাছ থেকে সেই বিশ্বাস আশা করাই তো পাগলামি। অথচ আমি তো পাগল নই, আর নিশ্চয়ই স্বপ্ন দেখাটাও আমার কাজ নয়। কিন্তু আগামীকাল আমি মারা যাব, তাই আজ আমার মনের বোঝাটা হালকা করতে চাই। একটি নেহাতি পারিবারিক ঘটনা শৃঙ্খলকে সহজ কথায়, সংক্ষেপে ও বিনা মন্তব্যে জগতের সামনে তুলে ধরাই আমার প্রত্যক্ষ উদ্দেশ্য। সেই সব ঘটনা আমাকে সন্ত্রস্ত করেছে, নির্যাতিত করেছে, আমাকে ধ্বংস করেছে। তবু তাদের ব্যাখ্যা করার চেষ্টা আমি করব না। আমার কাছে সেই সব ঘটনা আতঙ্কেরই অন্য নাম। হয়তো অন্যের কাছে সেগুলো ততটা ভয়ঙ্কর নাও হতে পারে। হয়তো পরবর্তীকালে এমন সব বুদ্ধিমান মানুষ আসবে যারা আমার ভৌতিক কল্পনাকে সাধারণ ঘটনার পর্যায়ে নামিয়ে আনবে। যেসব ঘটনা আমাকে ভয়ার্ত করে তুলেছে তারা হয়তো তার মধ্যে স্বাভাবিক কার্যকারণ পরম্পরা ভিন্ন,
আর কিছুই দেখতে পাবে না। ছোটবেলা থেকেই নম্রতা ও মানবিকতাই ছিল আমার স্বভাবের বৈশিষ্ট্য। আমার মনটা এতই নরম ছিল যে সঙ্গীরা পর্যন্ত তা নিয়ে হাসি ঠাট্টা করত। বিশেষ করে জীব জন্তু ছিল আমার অতিশয় প্রিয়। বাবা মাও আমাকে নানা রকম জীবজন্তু এনে দিতেন আদর করে পুষবার জন্য। তাদের নিয়েই আমার বেশি সময় কাটত। তাদের খাইয়ে আদর যত্ন করে আমি খুব খুশি হতাম। বড় হবার সঙ্গে সঙ্গে আমার চরিত্রের এই বৈশিষ্ট্যটাও বাড়তে লাগলো। অল্প বয়সেই আমার বিয়ে হলো। আমার স্ত্রীর স্বভাবটিও আমার স্বভাবের অনুরূপ হওয়ায় আমি বেশ খুশি হলাম। পোষা জীবজন্তুর প্রতি আমার পক্ষপাতিত্ব লক্ষ্য করেও সে সুযোগ পেলেই নানা রকম জীবজন্তুর বাচ্চা আমাকে এনে দিত। এইভাবে আমাদের চিড়িয়াখানায় জমা হলো নানা রকম পাখি, সোনালী মাছ, একটা কুকুর, খরগোশ, একটা ছোট বানর আর একটা বিড়াল। এই প্রাণীটি ছিল বেশ বড়সড় ও সুন্দর, কালো কুচকুচে আর অসাধারণ তীক্ষ্ণাদেহী। তার বুদ্ধির কথা উঠলেই আমার স্ত্রী প্রায়ই একটি প্রাচীন প্রবাদ বাক্যের উল্লেখ করে বলতো, সব কালো বিড়ালই নাকি ছদ্মবেশী ডাইনি। সে যে খুব গুরুত্ব দিয়ে কথাটা বলতো তা কিন্তু নয়, আর আমিও কথাটা উল্লেখ করলাম হঠাৎই মনে পড়ে গেল বলে, অন্য কোনো কারণে নয়। প্লুটো বিড়ালটার নাম ছিল আমার খুবই প্রিয় এবং খেলার সাথী। একমাত্র আমি তাকে খাওয়াতাম আর সেও বাড়ির মধ্যে সব সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরত। এমনকি অনেক কষ্ট করে তার রাজপথে আমার সঙ্গে যাওয়া থেকে তাকে বিরত রাখতে হতো। আমাদের এই রকম বন্ধুত্ব বেশ কয়েক বছর চলল। ইতিমধ্যে আমার সাধারণ মেজাজ ও চরিত্রেরও পাষণ্ড সুরাশক্তির পদসঞ্চারের ফলে আমূল পরিবর্তন ঘটল। যত দিন যেতে লাগলো ততই আমি আরো বদমেজাজি, আরো খিটখিটে, অন্যের অনুভূতি সম্পর্কে আরো বেশি উদাসীন হয়ে উঠলাম। স্ত্রীর প্রতিও অসংযত ভাষা ব্যবহার করতে শুরু করলাম। শেষ পর্যন্ত তার গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করতাম না। পোষা প্রাণীগুলো আমার মেজাজের এই পরিবর্তন অনুভব করতে লাগলো। শুধু যে তাদের অবহেলা করতাম তাই নয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। অন্য সব জীবজন্তু যেমন খরগোশ, বানর, এমনকি কুকুরটাও যখনই আমার কাছে এসে দাঁড়াতো তখনই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। অবশ্য প্লুটোর ব্যাপারে বলবো, আমি যথেষ্ট সংযত আচরণই করতাম, কিন্তু রোগ আমাকে পেয়ে বসল। মদের মতো ব্যাধি আর কি আছে। আর শেষ পর্যন্ত প্লুটো এতদিন এসে বুড়ো হয়েছে, একটু খিটখিটে হয়েছে। আমার বদমেজাজের শিকার হতে লাগলো। একদিন রাতে বেশ নেশা করে শহরের আড্ডা থেকে ফিরে এসেই মনে হলো বিড়ালটা আমাকে এড়িয়ে চলছে। সেটাকে পাকড়াও করলাম। সেও ভয় পেয়ে আমার হাতে দাঁত বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অসুরের ক্রোধ জাগলো আমার মনে। নিজেকে সম্পূর্ণ ভুলে গেলাম। মনে হলো সেই মুহূর্তে আমার আত্মা আমার দেহকে ছেড়ে পালিয়ে গেছে। শয়তানের অধিক এক প্রতিহিংসা প্রবৃত্তি সুরার প্রভাবে আচ্ছন্ন আমার দেহের প্রতিটি স্নায়ুকে বুঝি উত্তেজিত করে তুলল। ওয়েস্টকোটের পকেট থেকে কলম কাটা ছুরিটা বের করে ধারালো ফলাটা খুলে বেচারি বিড়ালটার গলা চেপে ধরলাম। তার একটা চোখকে কোটর থেকে কেটে তুলে নিলাম। সেই আসরিক নির্যাতনের কথা লিখতে বসে লজ্জায়
আমার মাথা নুয়ে পড়ছে, বুকের ভেতরটা জ্বলছে, সারা শরীর শিউরে উঠছে। রাতের অমিতাচারের সব কালো ধোয়া একটা গভীর ঘুমের আমেজে কাটিয়ে ফেলে সকালে যখন আমার সুবুদ্ধি ফিরে এলো, তখনও রাতে যে দুষ্কর্মটি করেছি তার দরুন আধা আতঙ্ক ও আধা অনুশোচনার একটি মিশ্র অনুভূতি আমার মনকে ছুঁয়েছিল। কিন্তু সে অনুভূতি ছিল বড়ই দুর্বল, অতএব আমার আত্মাকে স্পর্শ করতে পারেনি। পুনরায় অমিতাচারে ডুব দিলাম। অচিরেই সেই দুষ্কৃতির স্মৃতি মদের সাগরে ডুবে গেল। ইতিমধ্যে বিড়ালটা ধীরে ধীরে ভালো হয়ে উঠল। হারানো চোখের কোটরটি দেখতে ভয়াবহ মনে হলেও এখন আর তার চোখে কোনো যন্ত্রণা নেই। সে আগের মতোই বাড়িময় ঘুরে বেড়ায়, কিন্তু আমাকে দেখলেই তীব্র ভয়ে পালিয়ে যায়। তখনও বোধহয় আগেকার অন্তরটিকে সম্পূর্ণ হারায়নি। তাই যে প্রাণীটি একদিন আমাকে এত ভালোবাসতো, আমার প্রতি তার এই বিতৃষ্ণা দেখে প্রথম দিকে আমার কষ্ট হতো। কিন্তু অচিরেই সেই কষ্টের বদলে জন্ম নিল বিরক্তি। বুঝিবা আমার চরম ও অনিবার্য পতনকে ডেকে আনতেই তারপরেই দেখা দিল এক ধরনের মানসিক বিকৃতি। দর্শন শাস্ত্রে এই বিকৃতির কোনো উল্লেখ নেই, কিন্তু আমি তো জানি তার স্বরূপ। আগেই বলেছি, আমার চরম পতন ঘটাতেই দেখা দিল এই মানসিক বিকৃতি। একদিন এই নির্দোষ জন্তুটির যে ক্ষতি আমি করেছিলাম, এই বিকৃত মানসিকতার তাড়নাতেই এবার আমি সেই ক্ষতির পূর্ণতা সাধন করলাম। একদিন সকালে ঠান্ডা মাথায় বিড়ালটার গলা একটা ফাঁস পরিয়ে দিয়ে তাকে একটি গাছের ডালে ঝুলিয়ে দিলাম। সে কাজ করতে আমার চোখে অশ্রুর ধারা বয়ে গেল। তিক্ততম অনুশোচনায় কেঁদে উঠল আমার অন্তর। তাকে ফাঁসিতে ঝুলালাম, কারণ আমি জানতাম সে একদিন আমাকে ভালোবাসতো। আরো বুঝতাম যে সে আমার প্রতি কোনো অন্যায় করেননি। তাকে ঝুলিয়ে দিলাম, কারণ আমি জানতাম এই কাজটা করে আমি পাপ করেছি, যে পাপ এতই মারাত্মক যে তার ফলে আমার অমর আত্মা এত দূরে বিপন্ন হয়ে পড়বে যে যদি তার কোনো সম্ভাবনা থাকে, পরম দয়ালু ও চরম ভয়ঙ্কর ঈশ্বরের অপার করুণাও তার কাছে কোনো দিন পৌঁছবে না। যেদিন এই নিষ্ঠুর ঘটনাটি ঘটেছিল, সে রাতেই আগুন আগুন চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমার বিছানার মশারিতে আগুন লেগেছিল। সমস্ত বাড়িটাই পড়ে গেল। বহু চেষ্টার ফলে আমার স্ত্রী, একটি ভৃত্য ও আমি নিজে অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছিলাম। সেই আগুন আমার সমস্ত পার্থিব সম্পদ গ্রাস করল, আর সেই থেকে আমি হলাম এক তীব্র হতাশার শিকার। যে ঘটনা শৃঙ্খলের বিবরণ লিখতে বসেছি তার কোনো কথাই আমি বাদ দেব না। অগ্নিকাণ্ডের পরদিন ধ্বংসস্তূপ দেখতে গেলাম। একটি ছাড়া অন্য সব দেওয়াল ভেঙে পড়েছে। যে দেয়ালটি খাড়া আছে সেই দিকে ছিল আমার শয্যার মাথা। দেখলাম সেই দেয়ালের কাছে বেশ ভিড় জমেছে। অনেকে গভীর মনোযোগের সঙ্গে দেয়ালের একটি বিশেষ অংশ পরীক্ষা করছে। আশ্চর্য, অদ্ভুত, দেখতে কেমন যেন লাগছে। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার, এ কেমন হয়ে গেল? এবং অনুরূপ সব মন্তব্য শুনে আমারও কৌতূহল জাগলো।
একটু এগিয়েই দেখতে পেলাম একটি প্রকাণ্ড বিড়ালের মূর্তি যেন সাদা পটভূমিতে খোদাই করা হয়েছে। বাস্তবের সঙ্গে ছবিটির হুবহু মিল সত্যি বিস্ময়কর। জন্তুটির গলায় একটা দড়িও ছিল। প্রথম যখন এই প্রেত মূর্তি দেখলাম, এর চাইতে অন্য কিছু তখন আমি ভাবতে পারিনি। তখন আমার বিস্ময় ও আতঙ্ক একেবারে চরমে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত বিচার বিবেচনায় আমার সহায় হলো। মনে পড়ল আমাদের গৃহ সংলগ্ন বাগানেই বিড়ালটাকে ফাঁস দেওয়া হয়েছিল। আগুনের সতর্কবাণী শুনে বহু মানুষ বাগানে জমায়েত হয়েছিল। হয়তো তাদেরই কেউ জন্তুটাকে গাছ থেকে কেটে নামিয়ে খোলা জানালা দিয়ে আমার ঘরের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। সম্ভবত আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্যই এই কাজটি করা হয়েছিল। তারপর ধসে পড়া অন্য দেয়ালের চাপে এবং পলেস্তরা ও চুনের রাসায়নিক বিক্রিয়ার ফলে উল্লেখিত ছবিটি আঁকা হয়ে গিয়েছিল। আপনারা শুনছেন এডগার এলেন পোয়ের লেখা কালো বিড়াল। এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারে আপনাদের জন্য আমরা নিয়মিত গল্প নিয়ে হাজির হচ্ছি। এক্সট্রা মজা স্টুডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং গল্পকারের গল্প নিয়মিত শুনতে বেল আইকনে ক্লিক করুন। চলুন শুনতে থাকি কালো বিড়াল এর বাকি অংশ। আর সেটা দেখেই আমি আঁতকে উঠেছিলাম। বিবেককে না হলেও আমার বিচার বুদ্ধিকে ব্যাপারটা এইভাবে বোঝাতে পারলেও আমার কল্পনার উপর তার প্রভাব কিন্তু গভীরভাবেই আঁকা পড়ল। মাসের পর মাস বিড়ালের অপচ্ছায়া আমাকে তাড়া করে ফিরতে লাগলো। হয়তো কিছুটা অনুশোচনার ভাবও মনে জেগেছিল। এমনও মনে হতো যে বিড়ালটাকে হারিয়ে আমি নিজেরই ক্ষতি করেছি। তাই এখানে সেখানে ওই জাতের আরেকটা দেখতে অনেকটা সেই রকম বিড়ালের খোঁজ করতে শুরু করলাম, যাতে আগের বিড়ালটার শূন্য স্থানটি পূর্ণ করা যায়। একদিন রাতে প্রায় হত বুদ্ধি অবস্থায় একটা কুখ্যাত আড্ডাখানায় বসেছিলাম। হঠাৎ একটা কালো বস্তুর উপর আমার নজর পড়ল। ঘরে যেসব বড় বড় জিন ও রামের পিপে ছিল তারই একটার মাথার উপর তিনি আরাম করে শুয়েছিলেন। একটু এগিয়ে গিয়ে তার গায়ে হাত রাখলাম। একটা কালো বিড়াল, প্রকাণ্ড বড় চেহারা, প্লুটোর মতোই, মাত্র একটি ছাড়া আর সব বিষয়ে প্লুটোর সঙ্গে বিড়ালটার মিলও যথেষ্ট। প্লুটোর দেহে কোথাও সাদা লোম ছিল না, কিন্তু এই বিড়ালটার বুকের প্রায় সবটাই সাদা লোমে ঢাকা। আমি হাত ছোঁয়াতেই বিড়ালটি উঠে বসল। জোরে গর গর শব্দ করে উঠল। মনে হলো তার দিকে আমার নজর পড়ায় সে বেশ খুশি হয়েছে। তাহলে তো একেই এতদিন খুঁজে বেরিয়েছি। তখনই মালিকের কাছে বিড়ালটিকে কিনে নেবার প্রস্তাব করলাম, কিন্তু মালিক বিড়ালটাকে তার সম্পত্তি বলে দাবি করলো না। সে ওটাকে চেনেই না, আগে কখনো দেখেও নি চোখে। আরো কিছুক্ষণ আদর করে যখন বাড়ি ফেরার জন্য পা বাড়ালাম, তখন মনে হলো বিড়ালটাও আমার সঙ্গী হতে ইচ্ছুক। সঙ্গে নিয়ে নিলাম। পথে যেতে যেতে মাঝে মাঝে নিচু হয়ে তাকে আদরও করলাম। বাড়িতে পৌঁছেই বিড়ালটা যেন অনেক দিনের পোষা হয়ে গেল। সঙ্গে সঙ্গেই সে আমার স্ত্রীর খুব প্রিয় হয়ে গেল। আমার মনে কিন্তু
বিড়ালটির প্রতি একটি বিরূপ ভাবই দেখা দিল। যা ভেবেছিলাম বাস্তবে ঘটলো তার ঠিক উল্টো। কিন্তু কেমন করে বা কেন এটা ঘটলো তা জানি না। বিড়ালটা যে আমার ন্যাওটা হয়ে পড়লো তাতে আমি বিরক্ত ও উত্ত্যক্তই হলাম। আমার এই বিরূপ মনোভাব ধীরে ধীরে বাড়তে বাড়তে তীব্র ঘৃণায় পৌঁছে গেল। বিড়ালটাকে আমি এড়িয়েই চলি। একটা লজ্জাবোধের ফলে এবং একদা যে নিষ্ঠুর কাজটি করেছি সে কথা মনে করে তার গায়েও হাত তুলতে পারি না। কয়েক সপ্তাহ তাকে মারধর কিছুই করলাম না, কিন্তু আস্তে আস্তে, খুবই আস্তে আমার মনে তার প্রতি একটা অকথ্য ঘৃণা দেখা দিল। মহামারীর নিঃশ্বাস থেকে মানুষ যেভাবে পালায়, আমিও তার ন্যাক্কারজনক সান্নিধ্য থেকে নিঃশব্দে পালিয়ে যেতে লাগলাম। অবশ্য ওই একই কারণে আমার স্ত্রীর কাছে সে আরো বেশি প্রিয় হয়ে উঠেছে। বিড়ালটি যত বেশি করে আমার দিকে ঘেঁষতে আসে ততই যেন তার প্রতি আমার বিদ্বেষ বেড়েই চলে। এমন একগুঁয়ে ভাবে সে আমার পিছন পিছন হাঁটে যে তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি যখনই বসি সে আমার চেয়ারের নিচে গুড়িসুড়ি হয়ে বসে থাকে, কখনো বা আমার হাঁটুর উপরে লাফিয়ে উঠে আমাকে জবরদস্তি আদর করতে থাকে। যখনই হাঁটতে শুরু করি সেও আমার পায়ে পায়ে হাঁটে, দুই পায়ের মাঝখানে ঢুকে আমাকে ফেলে দেবার উপক্রম করে, অথবা তার লম্বা লম্বা ধারালো থাবা আমার পোশাকের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে আমার বুক পর্যন্ত উঠে দাঁড়ায়। অনেক সময় মনে হতো এই দুঘা লাগিয়ে দেই ওকে, কিন্তু তাও করতে পারতাম না আগেকার অপরাধের কথা স্মরণ করে। কিন্তু অকপটে স্বীকার করছি, প্রধানত জন্তুটিকে আমি বড় ভয় করতাম বলে। ভয়টা যে কোন রকম শারীরিক ক্ষতির তা কিন্তু নয়, অথচ আর কিভাবে যে সেটাকে প্রকাশ করব তাও বুঝতে পারছি না। তবু স্বীকার করতে লজ্জা করে যে বিড়ালটাকে দেখে আমার এই ভয়, এই আতঙ্ক আমার নিজেরই একটি অলীক কল্পনার ফল। এই বিড়ালটির গায়ের সাদা লোমের কথা আগেই বলেছি। এখানে আপনাদের স্মরণ রাখতে হবে যে এই সাদা লোমের চিহ্নটা বেশ বড় বলে গোড়ায় খুবই অস্পষ্ট ছিল, কিন্তু একটু একটু করে বেড়ে কখন যে সেটা খুবই স্পষ্ট হয়ে উঠেছে তা বুঝতেও পারি। এখন সেই চিহ্নটা এমন একটা বস্তুর প্রতীক হয়ে উঠেছে যার নাম করতেই আতঙ্কে আমি শিউরে উঠি। আর সেই কারণেই আমি তাকে ঘৃণা করি, তাকে ভয় করি। আর সাহসে কুলোলে সেই রাক্ষসটার হাত থেকে মুক্তি পেতে চাই। আমি এই রাক্ষসটার হাত থেকে মুক্তি পেতে চাই। আমার কাছে সেটা এখন ফাঁসির দড়ির এক বিভৎস প্রতিমূর্তি। হায় হায়, কত আতঙ্কের, কত অপরাধের, কত যন্ত্রণার ও মৃত্যুর এক শোকাবহ ভয়ঙ্কর যন্ত্র। আজ আমার মতো হতভাগ্য মানুষ আর কে আছে? একটা ইতর পশু, যার এক জাত ভাইকে আমি শোচনীয় ভাবে খুন করেছি, একটা ইতর পশুর ঈশ্বরের প্রতিমূর্তি রূপে গড়া আমার মতো একটা মানুষের জন্য এনেছে কি দুঃসহ দুঃখ। হায়, কি দিনে কি রাতে শান্তির আশীর্বাদ আমার ললাটকে একটু স্পর্শ করে না। দিনে সেই জীবটি মুহূর্তের জন্য আমাকে একলা থাকতে দেয় না, আর 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 রাত হলে
অকথ্য ভয়ের স্বপ্ন ভেঙে যেতেই আমার মুখের উপর এসে পড়ে সেই জীবটিরই উষ্ণ নিঃশ্বাস। একটি মূর্তিমান দুঃস্বপ্নের বিরাট বোঝা আমার বুকের উপর চিরকালের মতো চেপে বসে। তাকে এতটুকু সরিয়ে দেবার ক্ষমতা আমার নেই। এইসব যন্ত্রণার চাপে তখন পর্যন্ত যেটুকু ভালো আমার মধ্যে অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গেল। অন্যায় চিন্তা, নিকৃষ্টতম পাপ চিন্তা আমার নিত্য সঙ্গী হয়ে উঠল। এমনকি আমার যে সরলা স্ত্রীটি মুখ বুজে সবকিছু সহ্য করেছে, সেও হয়ে উঠল আমার অত্যাচারের নীরব শিকার। একদিন পারিবারিক প্রয়োজনে সেই বিড়ালটা আমার সঙ্গে পুরনো বাড়ির ভূগর্ভ কক্ষে গেল। দারিদ্র্যের চাপে পড়ে আমরা তখন বাধ্য হয়ে সেই বাড়িতেই বাস করি। খাড়া সিঁড়ি বেয়ে নামবার সময় আমাদের অনুসরণ করে সে আমাকে প্রায় উল্টে ফেলে দেবার জোগাড় করেছিল। তাতেই আমার মাথায় খুন চড়ে গেল। একটা কুড়োল তুলে নিয়ে বিড়ালটাকে লক্ষ্য করে এক কোপ দিলাম। কোপটা সঠিক লক্ষ্যে পড়লে সঙ্গে সঙ্গে বাছাধনের ভবলীলা সাঙ্গ হতো, কিন্তু কোপটা আটকে গেল আমার স্ত্রী হাত বাড়িয়ে বাধা দেয়। বাধা পেয়ে আমার রাগ আসরিক মূর্তি ধারণ করলো। নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সজোরে কুড়োলের কোপ বসিয়ে দিলাম স্ত্রীর মাথায়। সেখানেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। একটা আর্তনাদও বের হলো না তার মুখ থেকে। বিভৎস হত্যাকাণ্ডটি করে মৃতদেহটিকে লুকিয়ে ফেলতে ব্যস্ত হয়ে পড়লাম। আমি জানতাম দিনে হোক রাতে হোক মৃতদেহটাকে বাড়ি থেকে সরাতে গেলেই কেউ না কেউ দেখে ফেলবে। অনেক রকম ফন্দি মাথায় এলো। একবার ভাবলাম মৃতদেহটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ফেলবো। আবার ভাবলাম ভূগর্ভ কক্ষের মেঝেতে ওটাকে কবর দেব। আবার উঠোনের কুয়োর মধ্যে ফেলে দেব। মালপত্রের মতো একটা বাক্সের মধ্যে প্যাক করে কুলি ডেকে বাড়ির বাইরে নিয়ে যাব। এরকম অনেক কিছুই ভাবলাম। শেষ পর্যন্ত ঠিক করলাম ভূগর্ভ কক্ষে সেটাকে পাঁচিল তুলে আটকে দেব। মধ্যযুগে সন্ন্যাসীরা যেভাবে তাদের শত্রুদের শাস্তি দিতেন, ঠিক সেভাবে বাড়ির ভূগর্ভ কক্ষটাকে সহজেই এই কাজে ব্যবহার করা গেল। একটা শাবল দিয়ে দেয়ালের ইট খুলে মৃতদেহটাকে সেই পুকুরের মধ্যে বসিয়ে হুবহু আগেকার মতো করে দেয়ালটাকে পলেস্তরা বসিয়ে দিতেই মোটেই অসুবিধা হলো না। কাজ শেষ হলে তা দেখে খুব খুশি হলাম। নতুন পলেস্তরার চিহ্ন মাত্র চোখে পড়ছে না, সবটাই দেখাচ্ছে ঠিক আগেকার পলেস্তরার মতো। মেঝেতে ইটের টুকরো, চুন ও বালি যা পড়েছিল বেশ খুঁটিয়ে খুঁটিয়ে তুলে নিলাম। বিজয়ীর ভঙ্গিতে চারদিকে তাকিয়ে নিজেকেই বললাম, অন্তত এক্ষেত্রে আমার চেষ্টা বিফল হয়নি। আমার পরবর্তী কাজ হলো সব নষ্টের গোড়া ওই কালো বিড়ালটাকে খুঁজে বের করা। কারণ এবার আমি মনস্থির করে ফেলেছি যে সেটাকেও শেষ করে ফেলবো। সেই মুহূর্তে তাকে হাতের কাছে পেলে তার ভবলীলা সাঙ্গ হতে বিলম্ব ঘটতো না। কিন্তু চতুর জন্তুটি আমার রাগের বহর দেখে যথাসময়েই সেখান থেকে সরে পড়েছে। রাতেও তার দেখা পেলাম না। আর এইভাবে নতুন বিড়ালটা এ বাড়িতে আসার পর থেকে এই প্রথম একটা রাতে আমি শান্তিতে গভীর ঘুমালাম। হ্যাঁ, একটা খুনের বোঝা বুকে নিয়েও ঘুমালাম।
দ্বিতীয় ও তৃতীয় দিন কেটে গেল, তখনও আমার যন্ত্রণাদাতা এলো না। আবার আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাক্ষসটা ভয়েই এ বাড়ি ছেড়ে পালিয়েছে, আর তাকে চোখে দেখতে হবে না। আমার কি অপার আনন্দ! আহ, কি আনন্দ! আনন্দ! কি যে ভালো লাগছে! আমার পাপ কাজে নিয়েও বিশেষ গোলমাল হলো না। অল্প কিছু খোঁজখবর হলো বটে, কিন্তু সে ঝামেলা সহজেই মিটে গেল। একটা খানা তল্লাশিও হলো, কিন্তু তাতেও কিছু পাওয়া গেল না। অতএব অতএব আমার ভবিষ্যৎ নিরাপদ। খুনের চতুর্থ দিনে খুবই অপ্রত্যাশিতভাবে একদল পুলিশ বাড়িতে এলো। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো। আমি তো জানতাম সৎ চেষ্টাতেও পুলিশ কিছুই খুঁজে পাবে না। কাজেই আমি মোটেই বিব্রত হলাম না। পুলিশ অফিসারদের নির্দেশে তল্লাশির সময় আমিও তাদের সঙ্গে গেলাম। বাড়ির এ কোণ সে কোণ কোনো জায়গায় তারা বাকি রাখলো না। শেষ পর্যন্ত তৃতীয় বা চতুর্থ বারে তারা ভূগর্ভ কক্ষে নেমে গেল। আমার একটা মাংসপেশিও কাঁপলো না। ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত আমি হাঁটতে লাগলাম। দুই হাত বুকের উপর ভাঁজ করে রেখে আমি সহজভাবে ঘোরাফেরা করতে লাগলাম। পুলিশরা কোনো কিছু না পেয়ে ফিরে যেতে উদ্যোগী হলো। মহা আনন্দে আমি আর নিজেকে সংযত রাখতে পারলাম না। জয়ের আনন্দকে প্রকাশ করতে অন্তত একটা কথাও বলার জন্য আমার মনটা উসখুস করে উঠল। ভাবলাম, তাহলেই আমি যে সম্পূর্ণ নির্দোষ সে সম্পর্কে তারা দ্বিগুণ নিশ্চিত হবে। পুলিশের দলটি সিঁড়িতে পা দিতেই আমি বলে উঠলাম, মশাইরা, আপনাদের সব সন্দেহ দূর করতে পারায় আমি আনন্দিত। আপনারা সুস্থ থাকুন এই কামনা করুন। হ্যাঁ, ভালো কথা মশাইরা, এই যে বাড়িটা দেখছেন এটা খুব ভালোভাবে নির্মিত, বরং বলতে পারি খুবই উৎকৃষ্ট এর নির্মাণ কার্য। এই দেয়ালগুলি, আপনারা কি চলে যাচ্ছেন নাকি? এই দেয়ালগুলো খুব নিরেট ভাবে গাঁথা। এই দেয়ালগুলো খুবই নিরেট ভাবে গাঁথা। কথাগুলো বলার সময় সাহসিকতা প্রদর্শনের অতি উৎসাহে আমি হাতের বেতের লাঠিটা দিয়ে দেয়ালের ঠিক সেই জায়গাটাতে সজোরে আঘাত করলাম যার পিছনেই রাখা ছিল আমার প্রিয়তমা পত্নীর মৃতদেহটি। কিন্তু মহা শয়তানের থাবা থেকে ঈশ্বর আমাকে রক্ষা করুন। আমার আঘাতের প্রতিধ্বনিটা মিলিয়ে যেতে না যেতেই কবরের ভিতর থেকে কণ্ঠস্বর আমার কথার উত্তর দিল। একটা কান্নার শব্দ, প্রথমে চাপা ও ভাঙা ভাঙা, একটা শিশুর ফুপিয়ে কান্নার মতো, ক্রমে অতি অতি দ্রুত বা উদ্বেলিত হয়ে উঠল একটি দীর্ঘ উচ্চ অবিরাম আর্তনাদে। একান্ত সামঞ্জস্যহীন এবং অমানবিক একটা ক্রুদ্ধ গর্জন, একটা করুণ আর্তনাদ, অর্ধেক ত্রাসের, অর্ধেক জয়ের। এমন কণ্ঠস্বর আসতে পারে একমাত্র নরক থেকে, যারা নির্যাতিত হয়ে যন্ত্রণায় আর্তনাদ করছে, আর যে দানবরা নির্যাতন করে উল্লাসে চিৎকার করছে সে দুইয়ের মিলিত কণ্ঠ থেকে উচ্চারিত হয়ে। আবার নিজের কথা তো বলাই বোকামি। টলতে টলতে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম বিপরীত দিকের দেয়ালের উপর। মুহূর্তের জন্য তদন্তকারী দলটি আতঙ্কে ও ভয়ে সিঁড়ির উপর নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। পর মুহূর্তে 1 ডজন বলিষ্ঠ হাত পড়ল দেয়ালের গায়ে। দেওয়াল ভেঙে পড়ল। জমাট রক্ত মাখা গলিত মৃতদেহটি দর্শক বৃন্দের চোখের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে।
আর মাথার উপর বিস্ফারিত লাল মুখ ও একটি মাত্র অগ্নিময় চোখ নিয়ে বসে আছে সেই বিভৎস প্রাণীটি, যার চাতুরি আমাকে এই খুনের পথে ভুলিয়ে এনেছিল আর যার কণ্ঠস্বর আমাকে তুলে দিয়েছিল হাসির জল্লাদের হাতে। দেয়াল তুলে সেই রাক্ষসটাকেও আমি কবরের মধ্যে আটকে রেখেছিলাম। সেই কালো বিড়ালটি একটি চোখ নিয়ে, নরকের মতো একটি চোখ নিয়ে জল জল করে আমার দিকে তাকিয়ে আছে। সে এক চোখা কালো বিড়াল। আপনারা এতক্ষণ শুনছিলেন এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারে দ্য ব্ল্যাক ক্যাট, কালো বিড়াল। গল্পটি নেওয়া হয়েছে 1989 সালে তুলিকলম প্রকাশনী থেকে প্রকাশিত এডগার অ্যালেন পো রচনাবলী বইটি থেকে। গল্প পাঠে আমি শওকত সমুদ্র। আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম। পোস্টার ডিজাইন শওকত সমুদ্র। সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। এক্সট্রা মজা স্টুডিওতে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। গল্পকারের গল্প নিয়মিত শুনতে বেল আইকনে ক্লিক করুন। আপনার লেখা গল্প আমাদের কাছে পাঠাতে চাইলে মেইল করুন extramoja.edit@gmail.com।